এখানে অনেকেই জড়িত আছে, এমনকি যেই আপনারা অবাক হবেন, যে কয়েকজন সৈনিক আপনার এই তাপসের বাসায় নানকের সাথে যোগাযোগের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল, তাদের সমস্ত কিছু গায়েব করে ফেলেছিল তখনকার কিছু গোয়েন্দা সংস্থা। সেগুলো গায়েব করে দিয়েছিল এবং ওই সৈনিক কয়েকজনও আবার নাই হয়ে গিয়েছিল। এই যে শহীদ পরিবার, তাদের স্ত্রী এবং সন্তানদেরকে বলা হয়েছে, তোমরা মিডিয়াতে যদি একটা কথা বলো পেনশন বন্ধ করে দেওয়া হবে, তোমাদের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারা ভয়ে আর কোনো কথা বলে নাই। আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রীদের জড়িত থাকার স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পায় সৈনিকদের কাছ থেকে, সেগুলা তখন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রিপোর্ট গ্রহণ করতে অস্বীকৃতি জানান। বিডিআর বিদ্রোহে যারা মারা গেছেন তাদের নিহতদের স্বজনরা আজকে একটা প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিং করে তারা বলেছে যে এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা, শেখ সেলিম ও তাপস সরাসরি জড়িত। তারা একদম স্ট্রেট এটা বলেছে এবং একদম এবং লাস্টে তারা যেটা বলেছে যে এই এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। রুশ ভাই, এবারও আমি আপনার কাছে প্রথমে যেতে চাচ্ছি। এ, এই যে তাদের কথাগুলো আপনি একটু আগে বলছিলেন যে নতুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা তদন্ত রিপোর্ট দিয়েছিলেন, এরা কিন্তু সেটাও বলছে যে এই তদন্ত রিপোর্টটা তিনবার সংশোধন করে তারপরে দেয়া সংশোধন হয়েছে। করা। সো তারা আগের প্রথম তদন্ত রিপোর্টটা প্রকাশ করতে বলছে। সো আপনি এই বিষয়ে আমাদেরকে যদি একটু বলতেন। আমি আমি ব্রিগেডিয়ার হাসান নাসির যাই, যিনি জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর এই তদন্ত রিপোর্টের সেকেন্ড ম্যান ছিলেন, আমি ওনার কাছ থেকে শুনেছি যে যখন এরকম পরিবর্তন করে ওনাকে সাইন করতে বলা হলো, উনি বলে রাজি হন নাই। তারপরে বাধ্য হয়ে, যেহেতু সেনাবাহিনীতে কাজ করেন, অনেক কিছু মেনে চলতে হয়, উনি লিখেছিলেন যে দ্বিমত পোষণ করে সাইন করলাম, স্বাক্ষর করলাম। তারপরে উনি চাকরি থেকে চলে যান, রিটায়ারমেন্টে চলে যান। জাহাঙ্গীর আলম চৌধুরীও রিটায়ারমেন্টে চলে যান এবং নীরব জীবন যাপন করেন। আপনার যারা ব্রিগেডিয়ার বিদ্রোহে নিহত হয়েছিলেন, তাদের যারা আজকে সম্মেলন প্রেস কনফারেন্স করেছে বা করেছে, তারা যে দাবিগুলা তুলেছে ঠিকই আছে। এখানে অনেকেই জড়িত আছে, এমনকি যেই আপনারা অবাক হবেন, যে 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 কয়েকজন সৈনিক আপনার এই তাপসের বাসায় নানকের সাথে যোগাযোগের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ দিয়েছিল, তাদের সমস্ত কিছু গায়েব করে ফেলেছিল তখনকার কিছু গোয়েন্দা সংস্থা। সেগুলো গায়েব করে দিয়েছিল এবং ওই সৈনিক কয়েকজনও আবার নাই হয়ে গিয়েছিল। এরকমও ঘটনা ঘটেছে, এগুলো আস্তে আস্তে আসবে। আমি যেহেতু এগুলো এখন বলতে চাই না, তার কারণ এগুলো স্পর্শকাতর বিষয়। জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ইজ দ্য রাইট ম্যান, ব্রিগেডিয়ার হাসান নাসির ইজ দ্য রাইট ম্যান। তারা এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসবেন, তারা এই জিনিসগুলোকে জাতির সামনে তুলে ধরবেন। তবে একটা কথা বলি, যে সবকিছুতেই ভারতকে টেনে আনাটা, এই জিনিসটা আমার কাছে একটা জিনিস মনে হয় কি, জিনিস অনেক অনেক কিছুকে খেলো করে ফেলে। ভারত এখানে এসে যদি বাংলাদেশের একটা বাহিনী, আমাদের দ্বিতীয় শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশে কোনটা, বিডিআর ছিল তখন, বা বিডিআর। এখনো বিজিবি। আপনি যদি ফায়ার পাওয়ার ধরেন, আপনার লোকবল ধরেন, তাতে এটা হচ্ছে আপনি শক্তিতে যদি ধরেন, এটা হচ্ছে বিজিবি বা বিডিআর, তখনকার বিডিআর। তার হেডকোয়ার্টারে এসে যদি এই কাজ ভারতীয়রা করে যেতে পারে, তাহলে আমাদের লজ্জা হওয়া দরকার। আমাদের তখন বিডিআর এর যিনি ডিজি ছিলেন, ও ডিডিজি ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, গোয়েন্দা সংস্থা যেটা বিডিআর এর ছিল, তাহলে আমরা বলতে পারবো যে সেগুলো ঠিক মতো কাজ করেনি বা হেলাফেলা করেছে। তো সেই বিতর্কে আমরা যাওয়ার দরকার নেই। এটা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী খুব ভালো করে জানেন, উনি কি ফাইন্ডিংস উনি কি পেয়েছিলেন, সেই জিনিসগুলা রক্ষিত আছে, ওনাদের কাছে আছে। জাতি জানতে পারবে, আস্তে আস্তে জানতে পারবে। এগুলো নিয়ে এতই যদি প্রথম থেকে আমরা যদি একদম অস্থির হয়ে যাই যে এখনই এটা করতে হবে, তাহলে যেগুলা আপনার এখন যে আমাদের নিরাপত্তা সংকট আছে, আর্থিক সংকট আছে, তারপরে যে আপনার এই যে যে বাচ্চাগুলা প্রাণ দিয়েছে বা আহত হয়েছে, তাদের পুনর্বাসনের যে ব্যাপারগুলো আছে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর দিকে নজর কম দেওয়া হবে। তো এটা হবে কি, ধীরে ধীরে একটা জিনিস কনসলিডেট করার পরে এই জিনিসগুলো অবশ্যই বিচার আসবে। তার কারণ এটা হারিয়ে যেতে দেয়া যাবে না। আমরা সামরিক অফিসাররা আমরা হতবাক হয়ে এগুলো দেখেছি। আমরা আমার 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 ক্যাডেট কলেজের আমার রুমমেট মারা গেছেন, আমার ক্যাডেট কলেজের শিক্ষকের ছেলে, যাকে আমি ক্যাডেট কলেজে থাকতে কোলে নিয়েছি, সে মারা গেছে। তার তার প্রতিবন্ধী ছেলেটা, তার কোনো সরকার বলেছিল, শেখ হাসিনা নিজে বলেছিল চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে, চিকিৎসার দায়িত্ব নেয়নি। টাকা পয়সার অভাবে ল্যাব এইটে ঠিক মতো চিকিৎসা নেই, সেখানে মারা গেছে। হ্যাঁ, আপনার আবার এমন করা হয়েছে, আপনারা হয়তো সিভিলিয়ানরা জানেন না,
যে এই যে শহীদ পরিবার তাদের স্ত্রী এবং সন্তানদেরকে বলা হয়েছে তোমরা মিডিয়াতে যদি একটা কথা বলো পেনশন বন্ধ করে দেওয়া হবে, তোমাদের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তারা ভয়ে আর কোনো কথা বলে নাই। আমরা, আমাদের কিছু সিনিয়র অফিসার এই শহীদ পরিবারদেরকে আমরা যা সম্মান দেওয়ার জন্য আমরা 2014 সালে আপনার আমাদের রাওয়া ক্লাবে আমরা জাস্ট আমাদের নিজেদের টাকা দিয়ে, ধরেন আমি 3,000 টাকা দিয়েছি, কেউ 4,000 টাকা দিয়েছে, এরকম করে আমরা একটা তাদেরকে সম্মান দেওয়ার জন্য একটা ডিনারের আয়োজন করেছিলাম। তো সেখানে সবাই জড়ো হয়েছিল, আমাদের অনেক সিনিয়র সিনিয়র রিটায়ার্ড অফিসাররা ছিলেন, সাবেক সেনা প্রধানরাও ছিলেন, আমিও ছিলাম। তারপরে ওইখানে এই ভাবিরা মানে যারা নিহত হয়েছেন তাদের স্ত্রীরা কিছু আবেগ আপ্লুত হয়ে যে এমনিই কথা বলেছেন, কোনো রাজনৈতিক কথা না। তারপর থেকে আমাদের উপরে আবার গজব নেমে আসে, ওই ওই পরিবারের উপরে গজব নেমে আসে গোয়েন্দা সংস্থা থেকে, আমরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। এত ভয় কেন ছিল আওয়ামী লীগের? ডাল মে কুছ কালা হয়, ওই জন্যই ভয় ছিল। তো এখন এতদিন পরে এসে শহীদ পরিবারের এই সন্তানরা বা এই পরে তাদের স্ত্রীরা কথা বলতে পারছে। হ্যাঁ, এবং এটা বাংলাদেশের ইতিহাসের একটা লজ্জাজনক মানে একটা ঘটনা। এই ঘটনাটা আমি আশা করি যে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ব্রিগেডিয়ার হাসান নাসির এবং অন্যান্য যারা এগুলো জানেন এগুলো বিষয়, সেই বিষয়গুলো দেখবেন। তবে এগুলো দেখার ব্যাপারে এখনো সময় নিতে হবে। আপনার বিজিবি আপনার পুনর্গঠিত হয়েছে বিডিআর এর পরে, এখানে তাদেরও আপনার যে সমস্ত সৈনিক, অনেক সৈনিক আবার এমনও হয়েছে যে তখন দেখানোর জন্য তদানীন্তন সরকার গণহারে অনেক সৈনিককেও ভিকটিম করেছিল। অনেক সৈনিককে মানে ধরেন এটাকে কি বলা হয় যে ধরেন দোষ করেছে 3 জন, আপনি 10 জনকে তিনজন নিয়ে ধরে আপনি ফেললেন। হুম। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটেছে। তো সেই জিনিসগুলোও দেখতে হবে যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে দুই পক্ষের জিনিসগুলাকে দেখা হয়। তবে এটার বিচার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি সূর্য ভাইয়ের কাছে যাচ্ছি। সূর্য ভাই, আপনি রুশ ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন। আপনি কি মনে করছেন? বিডিআর হত্যাকাণ্ডে যারা আহ, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, রুশ ভাই যতটা চমৎকার করে বলতে পারছেন, ওনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কারণে যেমন উনি খোঁজখবর রেখেছে এবং ভালোভাবে বলেছে, এবং বিষয়টা খুবই স্পষ্টকাতর। সে কারণে আসলে আমি সাদামাটা সংবাদপত্রের মানুষ, আমি কোন কথাটা বললে কতটুকু বিব্রত হবে, কতটুকু জবাবদিহিতার মধ্যে পড়বো, আমি তা জানি না। তারপরে বলতে চাই যে ঘটনাটা ঘটেছে, ইতিহাস কিন্তু একদিনই সবকিছু তদন্তে বেরিয়ে আসে না। ইতিহাস একটি লম্বা প্রক্রিয়ার মতো, বা ইতিহাস কোনো পাঠশালা পরিকল্পনা নয় যে 5 বছরের জন্য একটি প্রজেক্ট গ্রহণ করলাম, যে 5 বছর শেষ, এর মধ্যে দিয়ে প্রজেক্টটা সম্পন্ন হয়ে গেল। ইতিহাস এভাবে হয় না। তাহলে আমাদের জাতীয় জীবনে বিডিআর হত্যাকাণ্ড একটি বড় ঘটনা। এটা যেমন তদন্ত করে এর নেপথ্যে কি আছে সেটা দেখবার সুযোগ তৈরি করতে হবে। এবং আজকে যারা যে স্বরাষ্ট্র সে মন্ত্রণালয় যিনি দায়িত্ব পেয়েছেন, এবং তার অধীনেই কিন্তু বিডিআর এখন, বিজিবি যেটা এখন নতুন নামে বিজিবি, তো সে হয়তো আমরা বিশ্বাস করব জাতিকে এই বিষয়টাকে জানান দিয়ে জাতির যে কলঙ্ক রয়েছে সেই কলঙ্ক মুক্ত করবার জন্য অনেকে ভূমিকা রাখবে। আর এই বিষয়ে আমার আর কোনো কিছু বলার নাই, কারণ আমি এই বিষয়ে বলতে বাকিটুকু অপরাধ হলাম। আসলে আমরা এরকম একটা মর্মান্তিক ঘটনা সেই সময় তদানীন্তন সরকার যে 50 দিনের মাথায়, দায়িত্ব গ্রহণের 50 দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটেছিল, যেটা মানে ভয়াবহ একটা ঘটনা আমি বলবো। যাই হোক, এটার নিশ্চয়ই সুষ্ঠু তদন্ত রিপোর্ট বেরিয়ে আসবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং রুশ ভাইয়ের যেহেতু বলছেন যে ওই সময় বর্তমানের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই তদন্ত রিপোর্টটা সাথে জড়িত ছিলেন। সো এই রিপোর্টটা নিশ্চয়ই মানুষের সামনে আসবে, এই প্রত্যাশাই করি।